প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা উচ্চ মাধ্যমিক 2026-এর সেমিস্টার 4-এর জন্য বেঙ্গলি এ অর্থাৎ তোমাদের যাদের প্রথম ভাষা বাংলা তাদের জন্য 40 নম্বরের সমস্ত জায়গা থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো নিয়ে একেবারে শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসাবে প্রশ্নগুলো আমরা আলোচনা করব, যেখান থেকে তোমরা সব প্রশ্নই কিন্তু আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে কমন পাবে। এবং এই প্রশ্নগুলো মূলত বোর্ডের তোমাদের যে মডেল প্রশ্ন কয়েকদিন আগে প্রকাশিত হয়েছিল সেখান থেকেই সেই মডেল কোশ্চেন্সকে বেস করেই বলা হয়েছে এবং তোমরা অবশ্যই প্রশ্নগুলো কমন পাবে। আজকে তাহলে প্রথমে আমরা শুরু করব তোমাদের যে প্রবন্ধ সাহিত্য রয়েছে, প্রবন্ধ রচনা, সেখান থেকে শুরু করব। দেখো, প্রবন্ধ রচনার মধ্যে তোমাদের দু রকমের আইটেম পড়বে। তার মধ্যে যেটা জীবনী রচনা তোমাদের মূলত প্রদত্ত সূত্র বা তথ্য অবলম্বনে তোমাদের লিখতে হবে, সেখান থেকে এবারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট মহাশ্বেতা দেবী, সাহিত্যিক মহাশ্বেতা দেবী, তার 2026-এ জন্ম শতবর্ষ চলছে। সেই কারণে এই প্রবন্ধটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ভালোভাবে নিশ্চয়ই ইতিমধ্যে তৈরি করে নিয়েছো। এরপর কবি সুকান্ত ভট্টাচার্য, তারও জন্ম শতবর্ষ চলছে, খুবই গুরুত্বপূর্ণ। নারায়ণ দেবনাথ, তারও জন্ম শতবর্ষ আগের বছর হয়েছে, সেই কারণে খুবই গুরুত্বপূর্ণ। এবং এছাড়াও তোমাদেরকে ঋত্বিক ঘটক, এটাও দেখতে হবে। আর স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এই দুজন মহাপুরুষ বিভিন্ন সময়ে কিন্তু উচ্চ মাধ্যমিকের আগের সিলেবাসের পরীক্ষাতে প্রশ্ন এসেছে, সেই কারণে এই দুটোও তোমাদেরকে দেখতে হবে। এবং তার সঙ্গে দেখতে হবে বেগম রোকেয়া। তাহলে এই টোটাল 7টা আমি তোমাদের প্রবন্ধ বললাম, এগুলো তোমরা দেখে যাবে। তাছাড়া এখান থেকে তোমাদের সবথেকে বড় সুবিধে যে এত তথ্য তোমাদের দেওয়া থাকবে যে তোমরা যদি আনকমন তোমাদের কোন রচনা পড়ে তাহলেও তোমরা কিন্তু খুব সহজেই লিখতে পারবে। অর্থাৎ শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস, সেখানে আমরা চলে আসব। সেখান থেকে এবারে তোমাদেরকে একটা প্রশ্ন লিখতে হবে 5 নম্বরের, অনধিক 150 শব্দের মধ্যে দুটো প্রশ্ন দেওয়া থাকবে। তা এখানে তোমাদেরকে যে প্রশ্নগুলো এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি, তোমাদের সিলেবাসে দুটো জায়গা রয়েছে, বাঙালির চিত্রকলা আর বাংলা চলচ্চিত্রের ইতিহাস। তার চিত্রকলা থেকে তোমরা যদি করো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে বাঙালির চিত্রকলা চর্চায় অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো, বোর্ডের মডেল প্রশ্নের 1 নম্বর প্রশ্ন। তারপরে দেখো 3 নম্বর যে প্রশ্ন রয়েছে, পট বলতে কি বোঝায়, বাংলার লোকশিল্প হিসাবে পট শিল্পের সংক্ষিপ্ত পরিচয় দাও। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবারের জন্য। তারপরে চিত্রশিল্পী যামিনী রায়ের অবদান আলোচনা করো, এটাও গুরুত্বপূর্ণ। তারপরে বাঙালির চিত্রকলা চর্চায় নন্দলাল বসুর অবদান আলোচনা করো। এবং তারপরে তোমাদের এবারে বোর্ডের মডেল প্রশ্নে দেওয়া হয়েছে মডেল সেটে যে বাঙালির চিত্রকলা চর্চায় গগনেন্দ্রনাথ ঠাকুরের অবদান। এই যে কটা প্রশ্ন তোমাদের আমি বললাম, এইগুলো তোমাদের এখান থেকে খুবই ইম্পর্টেন্ট এবং এগুলো তোমাদেরকে ভালোভাবে তৈরি করে যেতে হবে। এবং তার সঙ্গে যদি তোমরা এখানে আরও দুটো প্রশ্ন দেখতে চাও তাহলে তোমাদের দেখতে হবে রামকিঙ্কর বেইজ, ভাস্কর ও চিত্রশিল্পী হিসাবে রামকিঙ্কর বেইজের অবদান। তোমাদের বাংলা চলচ্চিত্রের ইতিহাস, এখান থেকে তোমাদেরকে মূলত করতে হবে বাংলার ইতিহাসে ঋত্বিক ঘটকের অবদান চলচ্চিত্রে, সত্যজিৎ রায় এবং তারপর তপন সিংহ এবং মৃণাল সেন, এই 4 জনের অবদান তোমরা যদি করে যাও তাহলে তোমরা এখান থেকে একটা প্রশ্ন অবশ্যই কমন পাবে। তার মধ্যে সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক এবং মৃণাল সেন খুবই ইম্পর্টেন্ট। তাহলে তোমরা যদি কেবল এখানে চলচ্চিত্র ইতিহাসই করে যাও তাহলেও তোমরা কমন একটা প্রশ্ন পেয়ে যাবে। আর যদি কোনো ঝুঁকি না নিয়ে দুটোই করে যাও, এখান থেকে যেগুলো বললাম করে যাও, তাহলে তোমাদের কোনো ঝুঁকির জায়গা কিন্তু থাকবে না। কিন্তু একটা বিষয় তোমাদের মনে রাখতে হবে যে তোমাদের যে বোর্ডের যে দুটো মডেল সেট প্রশ্ন দিয়েছে, সেই দুটো সেট থেকেই শুধু প্রশ্ন আসবে এমনটা কিন্তু নয়। মডেল কোশ্চেন্স যেগুলো দেওয়া আছে সেখান থেকেও তোমাদের আরও কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন দেখতে হবে, যেগুলো আমি এখানে তোমাদের বললাম। তাহলে তোমাদের কোনো কিন্তু ঝুঁকি থাকার জায়গা থাকবে না। কারণ তোমরা পরীক্ষার হলে গিয়ে তোমাদেরকে যে কোনো উপায়ে কমন পেতে হবে পরীক্ষার প্রশ্নটি, সেই কারণে তোমাদেরকে কিছু বাড়তি প্রশ্ন যেগুলো আমি বলছি সেগুলো অবশ্যই দেখতে হবে। কেবল দুটি মডেল সেট প্রশ্ন দেখে গেলে চলবে না। এরপরে আমরা চলে আসবো, দেখো তোমাদের যে গল্প রয়েছে সেখানে আমরা চলে আসবো। দেখো, হারুন সালেমের মাসি গল্পের সবথেকে ইম্পর্টেন্ট যে প্রশ্ন তোমাদের রয়েছে যে হারুন সালেমের মাসি গল্পে গৌরবীর মধ্য দিয়ে চিরন্তন মাতৃসত্তাকে লেখিকা যেভাবে ফুটিয়ে তুলেছেন তা বিশ্লেষণ করো।
এই 5 নম্বরের প্রশ্ন আর একটা প্রশ্ন, একই উত্তর। হারুন সালামের মাসি গল্পের গৌরবী চরিত্রটি আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা খুব সম্ভবত এই প্রশ্ন তোমরা কমন পেতে চলেছো। তাহলে এই যে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এই হারুন সালামের মাসি থেকে, এছাড়াও তোমাদেরকে আরও কয়েকটা প্রশ্ন দেখতে হবে। হারুন সালামের মাসি গল্পের নামকরণের সার্থকতা বিচার করো এবং তার সঙ্গে হারুন সালামের মাসি গল্প অবলম্বনে হারা চরিত্রটি বিশ্লেষণ করো। আর তোমাদেরকে পরের দিকে যে দুটো প্রশ্ন আমি বলেছি, এই তো স্বর্গ, তার স্বর্গ আর হারার মার স্বর্গ কি এক হতে পারে, নাকি সব গরিবের স্বর্গ আসলে এক? কোনটিকে স্বর্গ বলা হয়েছে? স্বর্গ সম্পর্কে গৌরবীর এরূপ এমন ভাবনার কারণ কি? আর আরেকটা প্রশ্ন, শেষ প্রশ্ন যেটা বলে দিয়েছে, শহরে গৌরবী আর হারার সমাজ অনেক বড় সমুদ্রের মতো। এই দুটো প্রশ্ন তোমাদের দেখতে হবে। সার্থকতা, মানিক বন্দ্যোপাধ্যায় রচিত হলুদ পোড়া গল্পটির নামকরণের সার্থকতা খুবই ইম্পর্টেন্ট এবং ছোট গল্প হিসাবে হলুদ পোড়া গল্প কতদূর সার্থক তা নিজের ভাষায় লেখো। এই দুটি প্রশ্ন কিন্তু, অর্থাৎ নামকরণের সার্থকতা এবং ছোট গল্প হিসাবে হলুদ পোড়া গল্পের সার্থকতা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষার দিক থেকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও এই হলুদ পোড়া গল্পে তোমাদের আরেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ রয়েছে, যে হলুদ পোড়া গল্প অবলম্বনে নবীন চক্রবর্তী সম্পর্কে কি জানতে পারো, লেখো। এইটা তোমাদের, এই প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের মডেল সেটের প্রশ্ন দেওয়া আছে, এটা খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও তোমাদেরকে আরও যে প্রশ্নগুলো আমি কয়েকটা বলেছি দেখো, সেগুলো তোমাদের দেখতে হবে। যে হলুদ পোড়া গল্প অবলম্বনে ধীরেন চরিত্র, এবং এই প্রশ্নটার থেকেও এই একই প্রশ্ন এভাবে আসতে পারে। 12 নম্বর যে প্রশ্ন বলা আছে দেখো, আমি বলাই চক্রবর্তী, শুভ্রাকে আমি খুন করেছি বক্তব্যের পিছনে গ্রামীণ কুসংস্কারের আবর্তে ধীরেনের চরিত্রের বিবর্তন আলোচনা করো। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবারের জন্য, তোমরা অবশ্যই দেখে যাবে, কমন পাওয়ার সম্ভাবনা খুব বেশি পরিমাণে কিন্তু রয়েছে। এই প্রশ্নের অথবা দিয়ে যেটা দেওয়া আছে একই উত্তর, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। গ্রাম্য অন্ধ সংস্কারগ্রস্ত সমাজ ব্যবস্থার মনস্তাত্ত্বিক বিকার মানুষকে কিভাবে গ্রাস করে তা হলুদ পোড়া গল্প অবলম্বনে আলোচনা করো। এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। আর তারপরে তোমাদের আর যে দু একটা প্রশ্ন তোমাদের রয়েছে, যে ওসব দুর্বুদ্ধি করো না নবীন, নবীনকে কোন দুর্বুদ্ধি থেকে বিরত করতে চেয়েছেন, এই উপদেশ থেকে বক্তার মানসিকতার কি পরিচয় পাওয়া যায়। এরকম ভাঙা দু একটা প্রশ্ন তোমাদের পড়তে পারে। তবে যেগুলো টানা প্রশ্ন বলা হলো সেইগুলো তোমরা যদি করে যাও, তাহলে তোমরা কিন্তু নিশ্চিতভাবেই একটা প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাবে। কমন পেতে তোমাদের কিন্তু কোনো রকম সমস্যা হবে না। তাহলে হলুদ পোড়া গল্পে নামকরণের সার্থকতা, ছোট গল্প হিসাবে কতটা সার্থক, আর হচ্ছে তোমার নবীন চক্রবর্তী সম্পর্কে কতটা কি জানতে পারা যায় এই গল্পে। আর আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে হচ্ছে, আমি বলাই চক্রবর্তী শুভ্রাকে আমি খুন করেছি এই বক্তব্যের পিছনে ধীরেনের চরিত্রের যে বিবরণ, অর্থাৎ গ্রামীণ কুসংস্কারের আবর্তে ধীরেনের চরিত্রের যে বিবর্তন, সেটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা তোমরা অবশ্যই দেখে যাবে, বা ধীরেনের চরিত্র। তাহলে আশা করা যায় তোমরা এখান থেকে কিন্তু প্রশ্ন কমন পেয়ে যাবে, কমন পেতে কোনো অসুবিধা হবে না। আর যদি এক্সট্রা আরেকটা দেখতে চাও, তখন তোমরা হলুদ পোড়া গল্প অবলম্বনে শান্তি চরিত্রটা তোমরা দেখে যাবে, এবং এর অথবাদে যে প্রশ্নটা রয়েছে সেটাও তোমরা দেখে নেবে একটু। তাহলে আশা করা যায় আর কোনো সমস্যা নেই। আরও যদি একটা প্রশ্ন দেখতে চাও, তাহলে 4 নম্বর প্রশ্ন, কুঞ্জ একটি অন্য প্রক্রিয়ার আয়োজন করেছিল, এই প্রশ্নটা তোমরা দেখতে পারো। তবে এগুলো যদি একটা নাও দেখতে চাও, কোনো সমস্যা নেই, যেগুলো আগে বললাম সেগুলো করলেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। এরপর আমরা আসবো কবিতা। প্রার্থনা কবিতা নিশ্চিতভাবেই এবারের পরীক্ষাতে কিন্তু আসবে। তবুও যদি কোনো ঝুঁকি নিতে না চাও, তাহলে তার সঙ্গে প্রার্থনা কবিতাকে সামনে রেখে আরও একটা কবিতা তোমরা কিন্তু, যে কোনো একটা কবিতা, টিভি ধরনের গান খুব বেশি ইম্পর্টেন্ট, বা কেন এলো না, যে কোনো একটা করে গেলে কোনো ঝুঁকি থাকবে না। তা প্রার্থনা কবিতা তোমরা অ্যাকচুয়ালি একটা প্রশ্ন করলেই এখান থেকে কমন পেয়ে যাবে, এবং এখানে প্রার্থনা কবিতায় কবি কি প্রার্থনা করেছেন সেটাই মূল কথা। সুতরাং ছোট কবিতা, একটা প্রশ্ন বা প্রার্থনা কবিতার মূল বিষয়বস্তু বা মর্মার্থ, এটা করলেই তোমরা পরীক্ষায় কমন পাবে। যেমন তোমাদের মডেল সেট প্রশ্ন যেটা দেওয়া হয়েছে, প্রার্থনা কবিতায় কবি কিভাবে ভারতবর্ষকে স্বর্গে জাগরিত করার কথা বলেছেন তা নিজের ভাষায় আলোচনা করো। এই প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, হয়তো এই ভাষাতেই প্রশ্নটা তোমাদের ডাইরেক্ট পরীক্ষাতে চলে আসবে। এছাড়াও একই প্রশ্ন অন্যভাবে আসতে পারে, উত্তর কিন্তু একই হবে। যেমন তোমাদের যে প্রশ্নটা দেখো মডেল সেটে দেওয়া আছে, ভারতের সেই স্বর্গে করো জাগরিত, কবি ভারতকে যেভাবে স্বর্গে জাগরিত করার কথা বলেছেন তা নিজের ভাষায় লেখো।
একই কিন্তু উত্তর হবে, কোনো পরিবর্তন হবে না। আর এখান থেকে যদি লাইন তুলে বা ভেঙে প্রশ্ন আসে তাহলে সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে যেথা তুচ্ছ আচারের মরু বালু রাশি বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী। তুচ্ছ আচার কিভাবে বিচারের স্রোতপথকে গ্রাস করে, তা থেকে কিভাবে মুক্তি লাভ সম্ভব, এই প্রশ্ন। আরেকটা প্রশ্ন তোমাদের রয়েছে, জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। মুক্ত জ্ঞান বলতে কবি কি বুঝিয়েছেন, কি কারণে বসুধা খণ্ড ক্ষুদ্র হয়ে যায়, এই প্রশ্ন তোমাদের করতে হবে। বা প্রথম লাইন ধরে চিত্ত যেটা ভয় শূন্য উচ্চ যেটা শির, এই লাইন তুলো প্রশ্ন তোমাদের আসতে পারে। তাহলে এই কয়েকটি প্রশ্ন করলেই তোমরা নিশ্চিতভাবে কবিতা থেকে একটা 5 নম্বরের প্রশ্ন লিখতে পারবে। এরপর যদি কেউ তিমি ধরনের গান এর সঙ্গে আরেকটা কোনো ঝুঁকি না নিতে না চাও, তাহলে তোমাদের তিমি ধরনের গান কবিতা করতে হবে। সেক্ষেত্রে মডেল সেটে যে প্রশ্ন দেওয়া হয়েছে, তিমি ধরনের গান কবিতাটি কোন প্রেক্ষাপটে লেখা, কবি কেন তিমির বিলাসী নন, তিমির বিনাশী হতে চেয়েছেন, এটা তোমাদেরকে ভালোভাবে এই প্রশ্নটা ভালো করে করতে হবে। এই কবিতার জন্য এই প্রশ্নটাই সব থেকে গুরুত্বপূর্ণ। আর তারপরে আরেকটা প্রশ্ন রয়েছে মডেল সেটের, তবু মধ্যবিত্ত মোদির জগতে আমরা বেদনাহীন। মধ্যবিত্ত মোদির জগতে কবি বলতে কবি কি বুঝিয়েছেন, বেদনাহীন শব্দটি কেন ব্যবহার করা হয়েছে, এই দুটো প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। আশা করা যায় যদি এই প্রশ্ন তিমি ধরনের গান কবিতা পড়ে তাহলে তোমরা এই দুটো প্রশ্ন থেকেই কিন্তু কমন পেয়ে যাবে। আর এই দুটো প্রশ্নের উত্তর মুখস্থ করলে বাকি যাই প্রশ্ন পড়ুক না কেন লাইন ভেঙে তোমরা একই উত্তর হবে, তোমরা লিখতে পারবে, কোনো সমস্যা নেই। সেই জেট টেনে আজও খেলি, কবি কোন খেলার কথা বলেছেন, উদ্ধৃতাংশটি তাৎপর্য বুঝিয়ে দাও। অথবা তিমির হননে তবু অগ্রসর হয়ে আমরা কি তিমির বিলাসী, কবির এইরূপ প্রশ্ন উত্থাপনের কারণ বিশ্লেষণ করো। এইগুলো আমাদের একই প্রশ্ন। বা স্মরণীয় উত্তরাধিকারে কোনো গ্লানি নাই ভেবে, স্মরণীয় উত্তরাধিকার কবিতা থেকে বলে দিলাম। এরপর আমরা আসব নানা রঙের দিন। নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং তারপরে তোমাদের আরেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, যে নানা রঙের দিন নাটকের নামকরণের সার্থকতা। এবং তারপরে তোমাদের আর যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে সেই রাতেই জীবনে প্রথম বুঝলুম যে মোক্ষম বুঝলুম যে যারা বলে নাট্যাভিনয় একটা পবিত্র শিল্প তারা সব গাধা। বক্তা কখন এই সিদ্ধান্তে পৌঁছেছিলেন, নিজের ভাষায় লেখো। অথবা অভিনেতা মানে একটা চাকর, একটা জোকার, একটা ক্লাউন, এই যে প্রশ্নটা, এই প্রশ্নটাও তোমাদের খুব ইম্পর্টেন্ট এবারের জন্য। আর অথবা দিয়ে যে প্রশ্ন আছে, কিন্তু কোনো সম্মান তুমি পাবে না, কোন পরিস্থিতিতে কেন বক্তার এমন উপলব্ধি হয়, এটাও একই উত্তর তোমাদের করে রাখতে হবে, একটা প্রশ্ন করলেই হয়ে যাবে। আর আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের এখান থেকে রয়েছে, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ, একাকিত্ব নেই, রাগ নেই। এইটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা নানা রঙের দিন নাটক অবলম্বনে মন্তব্যটির তাৎপর্য লেখো, খুব ভালোভাবে এটা করার চেষ্টা করবে। তাহলে তোমরা এখান থেকে আর তোমাদের এই 8 নম্বরে যে প্রশ্ন, নানা রঙের দিন নাটকটির সূচনায় মঞ্চসজ্জার যে বর্ণনা আছে তা নিজের ভাষায় লেখো। আর প্রসঙ্গত নাটকটির নাট্যকারের সংলাপ দক্ষতা আলোচনা করো, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। আর তারপরে যদি তোমরা আরেকটা প্রশ্ন করতে চাও, 1 নম্বর যে প্রশ্ন দেখো দেওয়া আছে, জানো কালীনাথ একটা মেয়ে, তাহলে এখানে বক্তা কালীনাথকে এই মেয়েটির সম্পর্কে যে বর্ণনা দিয়েছিলেন তার সংক্ষিপ্ত পরিচয় দাও। প্রসঙ্গত বক্তার জীবনে মেয়েটি কি প্রভাব ফেললো তা আলোচনা করো। এই দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমরা লেখার চেষ্টা করবে। তাহলে এখান থেকে নানা রঙের দিন থেকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 3টে প্রশ্ন বলবো, যে একটা হচ্ছে নানা রঙের দিন নাটকটির নামকরণের সার্থকতা, এবং নানা রঙের দিন নাটক অবলম্বনে অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র, এই দুটো সব থেকে ইম্পর্টেন্ট। এবং তারপর বাকি যে প্রশ্নগুলো তোমাদের আমি বলেছি সেগুলো তোমরা দেখবে, খুব তোমাদের ভালো। তোমরা যদি প্রশ্ন খুব সহজ হয় নিশ্চিতভাবে তোমরা এই দুটো প্রশ্নের মধ্যেই কমন পেয়ে যাবে। তারপরে আমরা আসবো আমাদের শেষ যে আইটেম রয়েছে, দেখো ডাকঘর নাটক। সাংকেতিক রূপক নাটক হিসাবে ডাকঘর নাটকটি কতখানি সার্থক তা আলোচনা করো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এবারে হয়তো পরীক্ষায় তোমরা কমন নিশ্চিতভাবেই পাবে। আর তারপর তোমাদের যেটা রয়েছে, শীঘ্রই যাতে রাজার চিঠি তোমার বাড়িতে আসে, আমি তার বন্দোবস্ত করছি, বক্তা কোন পরিপ্রেক্ষিতে কথা বলেছেন, এখানে তার কোন মনোভাবের প্রকাশ ঘটেছে, এইটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আর তারপরের প্রশ্ন তোমাদের ডাকঘর নাটক অবলম্বনে ঠাকুরদার চরিত্র, এটাও তোমাদের দেখে রাখতে হবে।
আর তার থেকে বেশি আরও বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের রয়েছে যে ডাকঘর নাটকে অমলকে কবিরাজ বাইরে বেরোতে নিষেধ করেছিল কেন, অমলের সাথে ছেলের দলের কথোপকথন নিজের ভাষায় লেখো। খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্ন। আর ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কিভাবে রাজার চিঠি অমলের কাছে এসে পৌঁছলো ডাকঘর নাটক অবলম্বনে তা নিজের ভাষায় বিশ্লেষণ করো। ডাকঘর নাটকের নামকরণের সার্থকতা আর অমল চরিত্র, এই যে তোমাদের প্রথম 1 নম্বর সেটে যে 4টি কোশ্চেন্স দেওয়া আছে, এই 4টির প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমাদের 2টো প্রশ্ন চলে আসার সম্ভাবনা রয়েছে। আর এছাড়াও তোমাদের এখান থেকে মডেল প্রশ্ন থেকে তোমরা নিশ্চিতভাবেই 2টো প্রশ্ন কমন পেয়ে 4টে প্রশ্ন থাকবে, হয়তো 1-2টো প্রশ্ন ঘুরি ফিরিয়ে থাকবে, কিন্তু 2টো প্রশ্ন তোমরা এখান থেকে নিশ্চিতভাবেই কমন পেয়ে যাবে। আর এছাড়াও তোমাদের বোর্ডে যে মডেল প্রশ্নগুলো দিয়েছে এখানে এই ডাকঘর নাটক থেকে, সেখান থেকেও আরও কয়েকটা প্রশ্ন তোমাদেরকে দেখে যেতে হবে। সেগুলো আমি একটু তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, যেগুলো তোমাদের মার্ক করা আছে সেগুলো দেখলেই তোমাদের চলবে। যে ইতিমধ্যে কয়েকটা প্রশ্ন তোমাদের আমি বলে দিয়েছি, দেখো, তারপরে তোমাদের যেগুলো আমি মার্ক করে দিচ্ছি এখানে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো তোমরা একটু ভালোভাবে দেখে নেবে। যেগুলো স্টার দেওয়া আছে, রাইট দেওয়া আছে, মার্কিং করা আছে, সেগুলো দেখলে তোমরা নিশ্চিতভাবেই সব প্রশ্ন কমন পেয়ে যাবে। কমন না পাওয়ার কিন্তু কোনো জায়গা এবারে নেই। মনে রাখবে, এবারে প্রথম পরীক্ষা হচ্ছে উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেমে, সেই কারণে প্রশ্ন নিশ্চিতভাবেই সহজ হবে, যাতে তোমাদের কোনো অসুবিধে না হয়। এবং বাংলা তোমাদের প্রথম পরীক্ষা, সেই হিসাবেও প্রশ্ন সহজ হওয়ার সম্ভাবনা খুব বেশি। এবং খুব বেশি কেন, সহজই হয়তো হবে। তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হোক। আজ তাহলে এ পর্যন্তই।